নমস্কার বন্ধুরা, পড়লাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের ইতিহাসে এই উপন্যাসটির একটা আলাদাই গুরুত্ব রয়েছে জানেন, কারণ এটিই হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 1865 সালে উপন্যাসটি যখন প্রথম প্রকাশিত হয়, লিখিত বাংলা ভাষা তখনও কিন্তু সাবালক হয়ে ওঠেনি, কারণ সেই সময়ে কবিতা, ছড়া এইসবের প্রচলনই বেশি ছিল। বঙ্কিমচন্দ্রের হাতেই বাংলা সাহিত্যের এক নতুন দিগন্ত খুলে গেল। যদিও সেই বাংলা ভাষায় সংস্কৃতের অনেক বেশি প্রভাব ছিল, সন্ধিযুক্ত শব্দ, সমাসবদ্ধ পদ খুব বড় বড় শব্দের প্রয়োগ এই উপন্যাসে দেখা যায়। ফলে এখন দাঁড়িয়ে যদি বঙ্কিমচন্দ্রের লেখা পড়া হয় তাহলে কিন্তু আমাদের একটু শক্তই লাগে। তবে আমি এখানে চেষ্টা করেছি খুব সহজ ভাষায় এই উপন্যাসের কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরতে। গল্প শুরু হচ্ছে একটি গ্রীষ্মের বিকেলে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে। বিষ্ণুপুর থেকে মান্দারণ যাবার সময় আমাদের উপন্যাসের নায়ক সেই ঝড়ের কবলে পড়ে পথ হারান। নিয়তি রমক টানে সেই ঘোড়ায় চড়া রাজপুত যোদ্ধাটি আশ্রয় নেন শৈলেশ্বর মন্দিরে। সেখানেই তিনি আবিষ্কার করেন যে তারই মতো আরও দুই রমণী, তিলোত্তমা আর বিমলা, এক ষোড়শ বর্ষীয়া কিশোরী আর এক মধ্যবয়স্কা নারী ওই মন্দিরে আশ্রয় নিয়েছেন। আলাপ পরিচয় পর্ব শুরু হয়। কথায় কথায় জানা যায় যে ওই সুপুরুষটি হলেন মোগল সম্রাটের সেনাপতি মানসিংহের পুত্র জগৎ সিংহ। কিন্তু বিশেষ কারণে ওই দুজন নারী নিজেদের পরিচয় গোপন রাখেন। এদিকে প্রথম দেখাতেই জগৎ সিংহ তিলোত্তমার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে তার পরিচয় জানার আশায় এক পক্ষকাল পরে জগৎ সিংহ আবার বিমলার সাথে দেখা করতে সম্মত হয়। আসলে উৎকল তথা ওড়িশার অধিকার কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই মোগল সম্রাট আকবর আর পাঠানদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। পাঠানদের যুদ্ধ প্রণালী কী, তারা সংখ্যায় কত, এইসব তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই জগৎ সিংহ ওড়িশায় গেছিলেন, আর ফেরার পথেই তার তিলোত্তমার সাথে দেখা। যাই হোক, এরপর মানসিংহের নির্দেশে তিনি মাত্র 5000 সৈন্য নিয়ে পাঠানদের উপর চোরাগোপ্তা হামলা চালিয়ে তাদের একেবারে অস্থির করে তোলেন। এইভাবে এক পক্ষকাল সময় কাটলে অবশেষে বিমলার সাথে জগৎ সিংহের দেখা করার দিন চলে আসে। জগৎ সিংহের এরকম আক্রমণের ফলে ধীরে ধীরে ওই অঞ্চলে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তিলোত্তমার পিতা বীরেন্দ্র সিংহ আসলে ছিলেন মান্দারণ দুর্গের অধিপতি, তাই তার কাছে পাঠানকুলের তরফ থেকে সৈন্য আর অর্থ দিয়ে সাহায্য করার আদেশ আসে। বীরেন্দ্র সিংহ প্রথমে ভেবেছিলেন যে এই পাঠান মোগল যুদ্ধে তিনি কোনো পক্ষই অবলম্বন করবেন না, কিন্তু তার গুরুদেব অভিরাম স্বামী উপদেশ দেন যে তিনি যেন পাঠানদের পক্ষ না নিয়ে বরং মোগলদের পক্ষ নেন, কারণ তিনি জ্যোতিষ গণনা করে দেখেছেন যে মোগল সেনাপতির থেকে তিলোত্তমার বিশেষ ক্ষতি হবার সম্ভাবনা আছে। তাই তারা যদি মোগলদের পক্ষ নেয় তাহলে সেই ভয় আর থাকবে না। যাই হোক, সেদিন রাতে বিমলা শৈলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। জগৎ সিংহের সাথে দেখা হলে কৌশলে সে তার মন বোঝার চেষ্টা করে, এবং যখন নিশ্চিত হয় যে জগৎ সিংহ সত্যিই তিলোত্তমাকে অন্তর থেকে ভালোবেসে ফেলেছেন, তখন সে তার পরিচয় দেয়। পরিচয় শুনে তো জগৎ সিংহের মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি আশঙ্কা করেন যে তিলোত্তমার সাথে তার এই সম্পর্ক এ জন্মে আর পরিণতি পাবে না। আসলে জগৎ সিংহের পিতার হাতে তিলোত্তমার পিতার লাঞ্ছিত হবার এক ইতিহাস ছিল। ফলে বীরেন্দ্র সিংহ কিছুতেই মানসিংহের গৃহে নিজের কন্যাকে সমর্পণ করতে সম্মত হবেন না। কিন্তু তিলোত্তমা অন্তর থেকে তো জগৎ সিংহকে ভালোবেসে ফেলেছিল, আর কেউ না বুঝলেও বিমলা তা বুঝেছিল। তাই সে জগৎ সিংহকে বলে যে ভবিষ্যতে বীরেন্দ্র সিংহ মন বদলাতেও পারেন, এখনই এতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই, এবং এই দুটি প্রেমিক প্রেমিকা যাতে একবার অন্তত মিলিত হতে পারে সেই উদ্দেশ্যে বিমলা জগৎ সিংহকে নিজেদের দুর্গে গোপনে নিয়ে যায়। কিন্তু বিধি বাম, বীরেন্দ্র সিংহ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে সেদিন রাত্রিরেই পাঠান সৈন্যরা মান্দারণ দুর্গ আক্রমণ করে। অপ্রস্তুত থাকার কারণে দুর্গ রক্ষা করতে বীরেন্দ্র সিংহ ব্যর্থ হন। অন্যদিকে জগৎ সিংহ একা ছিলেন।
অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেও একাই 20-25 জন সৈন্যকে ঘায়েল করলেও শেষ রক্ষা আর হয় না। বিমলা, তিলোত্তমা, বীরেন্দ্র সিংহ সহ আঘাতে আঘাতে মৃতপ্রায় জগৎ সিংহ পাঠানদের হাতে বন্দী হন। লেখক খুব বিশদে এই পাঠানদের দুর্গজয় বর্ণনা করেছেন। বিমলার বুদ্ধিমত্তা, জগৎ সিংহের বীরত্বের পরিচয় আমরা এই অংশে পাই। যাই হোক, এরপর জ্ঞান ফিরলে জগৎ সিংহ চোখ মেলে দেখেন যে তিনি একটি সুসজ্জিত কক্ষের পালঙ্কে শুয়ে আছেন, আর তার সেবা করছেন এক অপূর্ব সুন্দরী মহিলা। এই সুন্দরী দয়াময়ী নারীটি হলেন আয়েশা, পাঠানদের নবাব কতলু খাঁর কন্যা। তাছাড়াও ওই কক্ষে ছিলেন মান্দারণ দুর্গ বিজেতা সেনাপতি ওসমান খান। এই ওসমান আয়েশার প্রেমে পাগল ছিলেন, কিন্তু এই প্রেম ছিল একমুখী। আয়েশার তরফ থেকে কোনো আগ্রহী ছিল না। যাই হোক, জগৎ সিংহ পাঠানদের হাতে বন্দি থাকলে নিজের পুত্রকে ফিরে পাবার আশায় মানসিংহ তথা মোগলরা পাঠানদের সাথে লাভজনক সন্ধি করতে পারে। এই আশায় ওসমান খাঁও চাইছিলেন জগৎ সিংহ যেন সুস্থ হয়ে ওঠে, যদিও এমনিতেও তিনি কতলু খাঁর মতো অতটা নিষ্ঠুর ছিলেন না। তাই বিচারে বীরেন্দ্র সিংহের প্রাণদণ্ডের নিদান এলে তিনি বিমলার সাথে তার শেষ দেখা করার একটা সুযোগ করে দেন এবং বিমলার একটি পত্র জগৎ সিংহের হাতে পৌঁছে দিতে স্বীকৃত হন। এই বিমলা আসলে বীরেন্দ্র সিংহের বিবাহিত স্ত্রী হয়েও পরিচারিকার পরিচয়ে মান্দারণ দুর্গে থাকতেন। কিন্তু কেন? আসুন জেনে নিই বিমলা আর বীরেন্দ্র সিংহের গোপন ইতিহাস। বিমলা লিখছেন, গড় মান্দারণে শশীশেখর নামে এক ব্রাহ্মণ পুত্র ছিলেন। তিনি অধ্যয়নে পারদর্শী হলেও ঠিক চরিত্রবান ছিলেন না। ওই স্থানেই এক পতি বিরোহিণী রমণীর সাথে তার বিশেষ এক সম্পর্ক স্থাপিত হয় এবং কিছুদিনের মধ্যেই ওই রমণীর গর্ভে একটি কন্যা সন্তান জন্মায়। এই কুকার্যের ফলে শশীশেখরের মানহানি হয় এবং তিনি লোকলজ্জায় গৃহত্যাগ করেন। পিতৃগৃহ ত্যাগ করে শশীশেখর কাশীধামে যাত্রা করেন এবং সেখানে এক গুরুর নিকটে বিভিন্ন বিষয়ে শিক্ষালাভ করতে থাকেন। কিন্তু সেখানেও তিনি এক শূদ্র কন্যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তারই গর্ভে এই বিমলার জন্ম হয়। কলঙ্কের ভাগী হয়ে বিমলার মা বিমলাকে সাথে নিয়ে গৃহত্যাগ করতে বাধ্য হন এবং কায়িক পরিশ্রমের দ্বারা জীবন অতিবাহিত করতে থাকেন। শশীশেখর কিন্তু তাদের কোনো দায়িত্ব নেননি, খোঁজও নেননি। যাই হোক, কয়েক বছর পরে একজন উচ্চ পদস্থ পাঠান বিশেষ প্রয়োজনে বাংলা থেকে দিল্লি যাচ্ছিলেন। তাদের সাথে ছিল একটা সদ্যজাত পুত্র। রাত্রে হিম লেগে বাচ্চাটির ঠান্ডা লেগে যাবার ভয়, অথচ হিন্দু পল্লীতে তাদের কেউ স্থানও দিচ্ছে না। তাই তারা বিমলার মায়ের কাছে আশ্রয় চান এবং আশ্রয় পানও। এদিকে তখন কাশীতে খুব বাচ্চা ছেলে চুরির ঘটনা ঘটছিল। রাত্রে বিমলাদের ঘরেও চোর শীত কেটে ওই বাচ্চাকে চুরি করতে যায়, কিন্তু বিমলা সেই চোরকে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে সবার ঘুম ভেঙে যায় এবং সেই বাচ্চাটিও সেই যাত্রায় রক্ষা পায়। কি অদ্ভুত সমাপতন দেখুন! এই বাচ্চা ছেলেটিই হলো আজকের প্রবল পরাক্রমী পাঠান সেনাপতি ওসমান। যাই হোক, খুশি হয়ে ওই পাঠান দম্পতি অনেক সোনাদানা বিমলার মাকে দিতে চায়, কিন্তু তিনি তা নিতে রাজি হন না। বরং বিমলার পিতার সন্ধান করে দেবার জন্য তিনি তাদের অনুরোধ করেন। এর প্রায় 14 বছর পর বিমলা তার পিতার সন্ধান পায়। ততদিনে বিমলার মা গত হয়েছেন। বিমলা জানতে পারে যে শশীশেখর এখন পুরনো নাম পরিবর্তন করে অভিরাম স্বামীর নাম নিয়ে দিল্লিতে বসবাস করছেন। এই সংবাদ পেয়েই বিমলা তৎক্ষণাৎ দিল্লি যাত্রা করে পিতার সাথে দেখা করার উদ্দেশ্যে। প্রথমে তো অভিরাম স্বামী বিমলার দায়িত্ব নিতেই অস্বীকার করেন, পরে অবশ্য তিনি কন্যা স্নেহে তাকে সাদরে গ্রহণ করেছিলেন। আচ্ছা, আগে শশীশেখরের আরও একটি কন্যা ছিল, মনে আছে নিশ্চয়ই? সেই কন্যার সাথেই এই বীরেন্দ্র সিংহের প্রথম বিবাহ হয়, আর এই দম্পতির কন্যাই হলো তিলোত্তমা, যার প্রেমে জগৎ সিংহ পাগল ছিলেন। বীরেন্দ্র সিংহ ছিলেন অভিরাম স্বামীর মন্ত্রশিষ্য। প্রথম দেখাতেই বিমলা তার প্রেমে পড়েন। বীরেন্দ্র সিংহ তাকে পছন্দ করেন, কিন্তু অভিরাম স্বামী প্রস্তাব দেন যে বিবাহ ভিন্ন বিমলার সাথে সম্পর্ক রাখা যাবে না। সে কথা শুনে বীরেন্দ্র সিংহ অত্যন্ত ক্রুদ্ধ হন।
কারণ তার মতে শূদ্র মেয়ের সাথে প্রেম করা গেলেও তিনি বিবাহের উপযুক্ত নন। অভিরাম স্বামী তারপর বীরেন্দ্র সিংহের এ বাড়িতে আসা বন্ধ করে দেন এবং বিমলাকে রাজপুত সেনাপতি মানসিংহের রাজমহিষীর সাহচর্যে থাকার ব্যবস্থা করে দেন। দেখা সাক্ষাৎ না হলেও পত্র মারফত এই দুই প্রেমিক প্রেমিকার যোগাযোগ বজায় ছিল। এইভাবে 3 বছর কাটলে তারা উপলব্ধি করে যে তাদের এই সম্পর্কের বীজ অনেক গভীরে প্রথিত। এরকমই এক সময়ে বীরেন্দ্র সিংহের ধৈর্যচ্যুতি ঘটে এবং তিনি গোপনে বিমলার সাথে রাতের অন্ধকারে দেখা করতে আসেন। কিন্তু সেই সংবাদ সঙ্গে সঙ্গেই মহারাজা মানসিংহের কানে পৌঁছয় এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বীরেন্দ্রকে কারাদণ্ড দেন। শেষমেশ বিমলার কাতর অনুনয় বিনয়ে সাড়া দিয়ে মানসিংহ বীরেন্দ্রকে কারামুক্ত করতে রাজি হন, কিন্তু একটাই শর্তে যে বিমলাকে বিবাহ করতে হবে। বীরেন্দ্র সিংহ বাধ্য হন বিমলাকে বিবাহ করতে, কিন্তু এরকম জোর জবরদস্তি বিবাহের ফলে তাদের সম্পর্ক ঠিক স্বাভাবিক হলো না এবং তিনি সকলের সামনে বিমলাকে স্ত্রীর স্বীকৃতি দিতে রাজিও হলেন না। এবং এই কারণেই জগৎ সিংহের সাথে তিলোত্তমার বিবাহ দেবার ব্যাপারে বীরেন্দ্র সিংহের আপত্তি ছিল। যাই হোক, এই সব কাহিনী বিমলা চিঠির মারফত জগৎ সিংহের কাছে প্রেরণ করলে ওসমান সেই পত্র পড়েন এবং বুঝতে পারেন যে এককালে বিমলা তার প্রাণ রক্ষা করেছিল। সেই কৃতজ্ঞতাবশতই তিনি বিমলাকে সাহায্য করতে সম্মত হন। একটি আংটি দিয়ে বিমলাকে বলেন যে কতলুখার জন্মদিনের দিন যখন সবাই ব্যস্ত থাকবে তখন সেই বিশেষ আংটিটি দেখিয়ে তিনি বিমলার প্রস্থানের ব্যবস্থা করে দেবেন। কিন্তু তিনি সাবধান করে দেন যে বিমলা যেন দ্বিতীয় কাউকে তার সাথে না আনে। এদিকে জগৎ সিংহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শরীর ভালো হলেও মনের চিন্তা তো আর দূরই হয় না তার। ইতিমধ্যে তার কানে খবর এসেছে যে তিলোত্তমা নাকি বর্তমানে কতলুখার উপপত্নী। এই খবর পাবার পর সারাক্ষণই তার মনের ভিতর যেন আগুন জ্বলছে। যাকে তিনি এত ভালোবাসলেন সে নাকি অন্যের উপপত্নী। রাজপুত কুলের সন্তান হয়ে তিলোত্তমার কথা তার আর মনেও আনা উচিত নয়, কিন্তু সারাক্ষণই তো তিনি তিলোত্তমার কথাই শুধু ভাবছেন। অন্যদিকে ওসমান জগৎ সিংহের কাছে দুপক্ষের মধ্যে সন্ধির প্রস্তাব আনলে জগৎ সিংহ তা প্রত্যাখ্যান করে। ফলে সুসজ্জিত কক্ষ থেকে তার স্থান হয় অন্ধকার কারাগারে। এদিকে কতলুখার জন্মদিনের উৎসবও এগিয়ে আসে। বিমলা তিলোত্তমাকে সেই বিশেষ আংটিটি দান করে এবং বলে সে রাতেই ওই দুর্গ যেন সে পরিত্যাগ করে। কিন্তু রাতের অন্ধকারে প্রস্থানকালে তিলোত্তমা এতটাই ভীত হয়েছিল যে রক্ষী তার আংটি দেখে গন্তব্য জিজ্ঞেস করলে সে কোথায় যাবে বুঝতে না পেরে সব তালগোল পাকিয়ে গিয়ে জগৎ সিংহের নাম বলে ফেলে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দুইজনের সাক্ষাৎ হয়, কিন্তু সেই সাক্ষাৎ না হলো সঠিক সময়ে, না হলো সঠিক পরিবেশে। তিলোত্তমাকে দেখে জগৎ সিংহ অবাক হন এবং জিজ্ঞাসা করেন, বীরেন্দ্র সিংহের কন্যা এখানে? তিলোত্তমা চোখে যেন অন্ধকার দেখল। এতদিন পরে দেখা, অথচ জগৎ সিংহ তাকে এইভাবে সম্বোধন করছেন, তার নামটুকুও মুখে আনছেন না। জগৎ সিংহ জিজ্ঞেস করেন, এখানে কি অভিপ্রায়? তুমি যন্ত্রণা পাইতেছ, ফিরিয়া যাও, পূর্ব কথা বিস্মৃত হও। তিলোত্তমা আর সহ্য করতে পারলেন না। বৃক্ষচ্যুত লতার মতো তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। জগৎ সিংহ তো পড়লেন মহাবিপদে। আর এই দুঃসময়ে ত্রাতার ভূমিকায় তার একমাত্র মাথায় এলো আয়েশার কথা। রক্ষীকে বললেন আয়েশাকে কারাগারে ডেকে আনার জন্য। অবশেষে আয়েশার হস্তক্ষেপে তিলোত্তমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং আয়েশাই নিজের দায়িত্বে তাকে এই দুর্গ থেকে প্রস্থান করার ব্যবস্থাও করে দিলেন। তিনি রাজকুমারের জন্য সেই একই ব্যবস্থা করতে চাইছিলেন, কিন্তু জগৎ সিংহ তাতে রাজি হলেন না। তিনি বললেন, এ কথা প্রকাশ পাইলে তুমি তোমার পিতার নিকট যন্ত্রণা পাইবে। তোমার নিকট প্রাণ পর্যন্ত পাইয়াছি, তোমার যাহাতে যন্ত্রণা হইবে তাহা আমি কদাচও করিব না। এইসব বার্তালাপের মধ্যেই সেই স্থানে ওসমানের আগমন ঘটে। আয়েশাকে দেখে তিনি অত্যন্ত রেগে যান। বারবার জিজ্ঞেস করেন এই অসময়ে আয়েশা এখানে কেন, এমনকি কতলুখার কাছে নালিশ করার ভয় পর্যন্ত দেখান। কিন্তু আয়েশার আত্মমর্যাদাবোধ অত্যন্ত প্রবল।
তার বলিষ্ঠ জবাব আসে, এই নিশীথে একাকিনী কারাগার মধ্যে আসিয়া এই বন্দির সাথে আলাপ করা আমার ইচ্ছা। আমার কর্ম উত্তম কি অধম সে কথা তোমার প্রয়োজন নেই। আর তাও যদি তুমি জিজ্ঞাসা করো, তবে আমার উত্তর এই যে এই বন্দিই আমার প্রাণেশ্বর। দুই পরাক্রমশালী যোদ্ধাকে হতচকিত করে আয়েশা ওই স্থান হতে প্রস্থান করেন। অন্যদিকে তখন কতলু খান চতুর্দিকে নারী বেষ্টিত হয়ে ইন্দ্রিয় সুখে মত্ত। কোনো রমণী নৃত্য করছে, কেউ বা গান করছে। এরই মধ্যে বিমলা কতলু খাঁর ঠিক পাশে বসে তার হাতে সুরার পাত্র তুলে দিচ্ছে। তার কটাক্ষ কতলু খাঁর হৃদয় বিদ্ধ করছে। আর সেই সুযোগেই বিমলা নিজের বস্ত্রে লুকিয়ে রাখা ছুরি দিয়ে সমূলে কতলু খাঁর বক্ষে আঘাত করে। যন্ত্রণায় কতলু খাঁ চিৎকার করে ওঠে। এদিকে বিমলাও স্বামী হত্যার প্রতিশোধ সম্পূর্ণ করেই দ্রুত ওই কক্ষ থেকে পলায়ন করল। সর্বত্র প্রহরীরা তখন উৎসব শেষে ক্লান্ত হয়ে ঝিমোচ্ছিল। প্রায় বিনা বাধায় বিমলা বাহিরের ফটক পর্যন্ত এলেন। সেখানে কিন্তু প্রহরীরা জাগ্রত ছিলেন। কিন্তু বিমলা অত্যন্ত বুদ্ধিমতী। সে বলে, এখানে বসিয়া কি করিতেছ? গোলযোগ শুনিতেছ না? অন্তঃপুরের সর্বনাশ হয়েছে, নবাবের প্রতি আক্রমণ হয়েছে। এই শুনে প্রহরীরাও ফটক ফেলে অন্তঃপুরে দৌড়ল। আর বিমলা ওই নরক থেকে নির্বিঘ্নে বেরিয়ে আসতে পারল। বেরিয়ে এসে দেখল অভিরাম স্বামী তার জন্য অপেক্ষা করছে। সেই রাত্রেই তিলোত্তমা, অভিরাম স্বামী আর বিমলা ওই স্থান ত্যাগ করে চলে গেলেন। বিমলার পলায়নের কিছুক্ষণের পরেই এক কর্মচারী এসে জগৎ সিংহর কাছে সংবাদ দেন যে কতলু খাঁ মৃত্যুমুখী। তিনি একবার রাজকুমারের সাথে দেখা করতে চান। জগৎ সিংহ বিস্মিত হলেও দেখা করতে সম্মত হন এবং মৃত্যু পথযাত্রীর শেষ অনুরোধ অর্থাৎ পাঠান ও মোগলদের মধ্যে সন্ধির দৌত্য করতে সম্মত হন এবং কথা দেন যে যদি পাঠানরা দিল্লীশ্বরের প্রভুত্ব স্বীকার করে তাহলে ওড়িশা পাঠানদের অধিকারেই থাকবে। কৃতজ্ঞতাবশত কতলু খাঁও জগৎ সিংহকে জানান যে বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমা পবিত্র, কোনো কলঙ্কই তাকে স্পর্শ করতে পারেনি। এই কথাটুকু বলেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পূর্ব শর্তানুসারে জগৎ সিংহ কারামুক্ত হয়ে দুই পক্ষের মধ্যে সন্ধি স্থাপন করতে সফল হন এবং অবশেষে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ হয়। ফিরে যাবার দিন এলে জগৎ সিংহ আয়েশা, ওসমান প্রমুখ সকলের থেকে বিদায় নিতে পাঠানদের দুর্গে প্রবেশ করলে ওসমান কৌশলে তাকে দুর্গ থেকে দূরে এক নিরিবিলি স্থানে নিয়ে আসেন এবং বলেন, এই পৃথিবীর মধ্যে আয়েশার প্রণয়াকাঙ্ক্ষী দুই ব্যক্তিস্থান হতে পারে না। এই বলে ওসমান রাজপুত্রকে হত্যা করতে উদ্যত হন। আঘাতের পর আঘাত করলেও রাজপুত্র একবারও ওসমানকে প্রত্যাঘাত করেন না, শুধু আঘাত প্রতিহত করতে থাকেন। কিন্তু দুজনেই তো অস্ত্রবিদ্যায় পারদর্শী, ফলে কেউই কাউকে হারাতে পারেন না। জগৎ সিংহ শেষমেশ এও বলেন যে আমি হার স্বীকার করছি, কিন্তু তাতেও ওসমান যুদ্ধ থামাতে রাজি হন না। ধৈর্যচ্যুত হয়ে অবশেষে রাজকুমার ওসমানকে আঘাত করেন এবং তাকে পরাজিত করেন। কিন্তু ওসমান তার প্রাণ রক্ষা করেছিলেন। সেই কৃতজ্ঞতাবশত তার প্রাণ হরণ করা থেকে তিনি বিরত থাকেন। এইবার ওসমান নিজের ভুল বুঝতে পারেন এবং বিনা বাক্য ব্যয়ে দুর্গে ফিরে যান। বিদায় বেলায় কিন্তু আয়েশা রাজপুত্রের সাথে দেখা করতে অসম্মত হন এবং পত্র মারফত জানান যে দেখা করলে ওসমান অত্যন্ত দুঃখ পাবেন, তাই তিনি দেখা করলেন না, ভবিষ্যতে আর কখনো দেখা করবেনও না। এই পত্র লিখছেন শুধু একটাই অনুরোধ জানিয়ে, তার বিবাহকালে আয়েশাকে যেন সংবাদ দেওয়া হয়, তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাজপুত্রের বিবাহ দেবেন। এই আয়েশার পত্রটি এই উপন্যাসের সবথেকে করুণ পরিচ্ছেদ বোধ হয়। পরের দিন সকালে শিবির ভঙ্গ হলে সেনারা যখন পাটনার উদ্দেশ্যে রওনা হচ্ছে, তখন জগৎ সিংহের কাছে একটি বেনামি পত্র আসে। পত্র প্রেরকের নির্দেশ মতো তিনি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দেখেন অভিরাম স্বামী তার জন্য অপেক্ষা করছেন, আর অপেক্ষা করছেন তার প্রেয়সী তিলোত্তমা। কিন্তু সে বড়ই অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়। জগৎ সিংহ সব কিছু ভুলে গিয়ে দিবারাত্রি তার সেবা শুশ্রূষা করতে থাকেন। তাকে কাছে পেয়ে তিলোত্তমা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
অবশেষে একদিন জগৎ সিংহ অভিরাম স্বামীর কাছে অনুরোধ করেন তিলোত্তমাকে সম্প্রদান করার, এবং এক শুভক্ষণে দুই প্রেমিক প্রেমিকার প্রেম পূর্ণতা পায়। কথা মতো নবাব কন্যা আয়েশাও কিন্তু সেই বিবাহে এসেছিলেন। বিষাদ নয়, বরং তার উপস্থিতি ওই অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলেছিল। অনুষ্ঠান শেষে আয়েশা তিলোত্তমাকে ডেকে আশীর্বাদ করেন। হাতি দাঁতের নির্মিত অপূর্ব কিছু অলংকার দিয়ে বলেন, জগৎ সিংহের কাছে তিলোত্তমা যেন কখনো আয়েশার প্রসঙ্গ না তোলে, অথচ আয়েশাকে যেন ভুলেও না যায়। স্মরণে রাখার জন্য যে অলংকারগুলি তিনি দান করলেন সেগুলি যেন তিলোত্তমা কখনো পরিত্যাগ না করে। আর সকল রত্নের সার জগৎ সিংহকে যেন তিলোত্তমার সারা জীবন নিজের বুকের মধ্যে আগলে রাখে। এবারেও জগৎ সিংহের কাছ থেকে বিদায় না নিয়েই আয়েশা প্রস্থান করেন। দুর্গে যখন এসে পৌঁছলেন তখনও রাত্রে কিছু বাকি আছে। জানালার সামনে দাঁড়িয়ে আঙুল থেকে একটি আংটি তিনি খুলে রাখলেন। সে কোনো সাধারণ আংটি নয়, সেই আংটিতে বিষ আছে। একবার ভাবলেন এই বিষ পান করে সমস্ত জ্বালা দূর করে দিলেই বরং ভালো। পর মুহূর্তেই ভাবলেন এই কষ্টই যদি না সহ্য করতে পারলেন তবে আর নারী জন্মের সার্থকতা কি, আর জগৎ সিংহই বা কি ভাববেন। তাই আংটিটা আবার পরে নিলেন। তারপর ভাবলেন এই প্রলোভন সংবরণ করা অসম্ভব, তাই একে দূর করাই ভালো। এই ভেবে বিষাধার আংটিটি তিনি দুর্গের পরিখার জলে নিক্ষেপ করলেন। আর আমাদের কাহিনীও এখানেই শেষ হলো। জগৎ সিংহ ও তিলোত্তমার প্রেম কাহিনী তো পূর্ণতা পেল, কিন্তু আয়েশার অদৃষ্টে লেখক বিরহের জ্বালায় লিখে রেখেছেন। হয়তো সেই কারণেই আয়েশার চরিত্রটি এত ভালো লাগে। বিমলার বুদ্ধিমত্তা, জগৎ সিংহের বীরত্ব আমাদের মুগ্ধ করে। ইতিহাসের ঘটনার মাঝে এক অপূর্ব সুন্দর প্রেম কাহিনী লেখক আমাদের উপহার দিয়েছেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।